তারা অ্যাসাইনমেন্ট দিয়ে ক্ষমতায় এসেছে এবং শিক্ষকরা একসময় ছিল সরকার গঠনের ক্ষেত্রে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, তার কারণ গ্রামেগঞ্জের মানুষরা শিক্ষকদের ভোট দিত। আজকে সেই শিক্ষকদেরকে ভোটের কোনো উপকরণ হিসেবে রাখা হয় না, রাখা হয় পুলিশদেরকে। অর্থাৎ সরকারি কর্মকর্তা ব্যাংকে থেকে নিয়ে যে তাদেরকে বানানো হচ্ছে ওই ভোটের অফিসার, আর শিক্ষকরা বসে থাকে। সুতরাং এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই সরকার শিক্ষকদের অবমূল্যায়ন শুরু করেছে। সুতরাং শিক্ষকদের যদি মূল্যায়ন পেতে হয়, তাহলে আমাদের প্রথম শপথ নিতে হবে এই বিনা ভোটের সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। এদেরকে যদি না হটাতে পারি তাহলে আমাদের কোনো মূল্যায়ন হবে না। চাকরি জাতীয়করণ তো পরের কথা। আজকে যদি একটি ফুল দিয়েও আমাদেরকে সম্মানিত করা হতো, মূল্যায়ন হতো, একটি গোলাপ ফুল খুব বেশি দাম নয়, তাহলেও নিজেদেরকে ধন্য মনে করতাম যে এমন একটি পেশায় আছি যে পেশার মাধ্যমে অন্তত আমাদেরকে একটু সম্মানিত করা হয়েছে। বাদ দিলাম সরকারের কথা। আচ্ছা, বিরোধী দল তো আছে, তাদেরও তো ভোটের দরকার, কিন্তু তাদের পক্ষ থেকে কোথায় সেটুকু দেখি। আবার আজকে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, সাবেক মন্ত্রী যাকে আমরা সফল বলি, আবার আরেকজন ভাইস চেয়ারম্যান আছেন একটি গুরুত্বপূর্ণ দলের, আবার যিনি সভাপতিত্ব করছেন আজকে তিনিও কিন্তু সেই দলেরই শিক্ষা বিষয়ক গণশিক্ষা বিষয়ক সম্পাদক। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোথায় আপনার দলের পক্ষ থেকে আজকে শিক্ষকদের মূল্যায়ন করার জন্য একটি ফুল দিয়ে ব্যবস্থা করা হয়নি? আপনারা তো সরকার পরিচালনা করেছিলেন এক সময়। আবার দেশ জাতি অধীর অপেক্ষায় আছে যে এই দল আবার ক্ষমতায় আসবে, আমাদের মূল্যায়ন করা হবে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে অত্যন্ত বিনীতভাবেই এই প্রশ্নটি রেখে গেলাম। আর মান্না ভাইয়ের প্রতি বলার কিছু নেই, তবে একটি কথা স্মরণ করে বলতে চাই। জ্যোতি বসু যখন সরকার গঠনের চিন্তা চেতনা করছিলেন, আমি ইতিহাস হয়তো ভুল জানি কিনা জানি না, আমি শোনা কথাই বলছি, তিনি প্রথম যে পদক্ষেপটি নিয়েছিলেন শিক্ষকদেরকে কাছে টানার জন্য, এবং সেই সময় পশ্চিমবঙ্গে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা ছিল না। তিনি প্রথম যে শব্দটি দেখিয়েছিলেন শিক্ষকদেরকে, যে তারা সরকারে আসলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে, সরকারিকরণ করবে। এবং এই যে প্রত্যন্ত অঞ্চলের গ্রামে গঞ্জের যে শিক্ষকরা, তারা কিন্তু সেই কাজটি করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে জ্যোতি বসু ক্ষমতায় এসেছিলেন, চাকরি জাতীয়করণ করেছিলেন, এবং সেই শিক্ষকদের কারণেই দীর্ঘদিন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। আমরা আশা করব শুধু বিএনপি কেন, আপনার দলও তো আগামী দিনে ক্ষমতায় আসতে পারেন। সুতরাং যদিও ছোট দল, ছোট হিসাবেই যদি কিছু করতে পারতেন, তারপরেও অত্যন্ত কৃতজ্ঞ থাকতাম। অত্যন্ত ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো মনে করি শিক্ষকদের আজকে এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি, এটাই বড় প্রাপ্তি। তবু অত্যন্ত কাছের মানুষ, আপন মানুষ হিসেবে হয়তো দুঃখের কথাগুলি বললাম। অনেকে দাওয়াত করলে পাওয়াও যায় না, কারণ সেলিকুয়া বিএনপি হয়ে গেছে। সেলিকুয়ার এই সংগঠনে গেলে আমাদের শেষ হয়ে যাবে অনেক কিছুই, সুতরাং অনেকে আসে না, তবু আপনারা সবসময় আসেন। আর শিক্ষকদের উদ্দেশ্যে একটি কথা বললেন, আজকের অনুষ্ঠানটা কি কিছু আপনারা বুঝতে পেরেছেন? গত বছরের 5ই অক্টোবর কি আপনারা প্রেস ক্লাবে দাঁড়াতে পেরেছিলেন? আজকে কি হয়েছে? সুতরাং এইটাকে একটা মাইল ফলক হিসেবে চিন্তা করেন। আগামী নভেম্বর বা ডিসেম্বরে সেলিম ভুঁইয়া সাহেব যে আহ্বান জানাবে, গ্রামে গঞ্জে শিক্ষকদেরকে বলে দেন আর সেই ভয় নেই, পুলিশ আর আমাদেরকে আর সেই কিছু করার ক্ষমতা রাখে না, কারণ এই সরকারের পায়ের নিচে আর মাটি নেই। এই সরকার এখন প্রহর করছে কখন তাদের চলে যেতে হবে। সুতরাং আগামী নভেম্বর ডিসেম্বরে যে শিক্ষক সমাবেশ সেলিম ভুঁইয়া সাহেব আহ্বান জানাবে, শুধু চাকরি জাতীয়করণের জন্য নয়, আপনারা একটি আরো সুসংবাদ জানিয়ে নিয়ে যেতে পারবেন যে সরকারের পতন ঘন্টাও হয়তো বেজে যেতে পারে। সুতরাং সেই লক্ষ্য নিয়ে নভেম্বর ডিসেম্বরে যে কর্মসূচি হবে, আপনার ঘরের মানুষকে, বাড়ির মানুষকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে সকলকে নিয়ে ঢাকার রাজপথে আসবেন এবং ঢাকার রাজপথকে প্রকম্পিত করে তুলবেন এবং এই সরকারের বিদায় ঘন্টা বাজাবেন। এটাই হোক আজকের এই বিশ্ব শিক্ষক দিবসের শিক্ষকদের শপথ। এই বক্তব্য রেখে আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ মোহাম্মদ জাকির হোসেন, উনি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যিনি আপনাদেরকে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা করার জন্য একটা নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা আপনাদেরকে উপহার দিয়েছেন, জাতিকে উপহার দিয়েছেন, এবং নকল দূর করার জন্য উনি সারা বাংলাদেশে যে জটিকা সফর করে সেটা আপনার সফল হয়েছিলেন। আমাদের সেই প্রিয় ব্যক্তি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব আলম এহসানুল মিলন, জনাব আলম এহসানুল মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব শিক্ষা দিবস এই আলোচনায় আমাদের অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সভাপতি উপস্থিত রয়েছেন। আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, যার হাতে আমি রাজনীতি করে নিয়েছিলাম, সেই ডাক্তার বিপি মাহমুদ রহমান। আর ওনার ছোট দিতে আছে কেন? রয়েছেন আমাদের শিক্ষাবিদ আপনি সামনে আসুন। আরে ক্যামেরা সাবেক বর্তমান বিএনপি ভাইস প্রেসিডেন্ট শওকত মাহমুদ সহ অন্যান্য সকল ব্যক্তিবৃন্দ। অনেক সময় হয়েছে, বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যেখানে শেষ করলেন সেখান দিয়ে শুরু করি, তাই নয় কি? ফুল দিলাম না, নিজেই দেশে হাজির হলাম। আর কি চাই? আসলাম মানে কি? যদি যদি আল্লাহ তৌফিক দেয়, তাই শহীদ জিয়ার সময় 50% দিয়ে শিক্ষকদেরকে মূল্যায়িত করা হয়েছিল, তাই না? হতে হতে শতভাগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, নিশ্চয়ই আপনারা। কিন্তু এর মাঝে 2009 থেকে 2020 12টি বছর গড়িয়ে গেল। এই সরকার শতভাগ হয়ে গিয়েছে, তারপরে কি নতুন কিছু দিয়েছেন? না, বোনাস 25% পাই। ছোট্ট একটি বাজেট আমাদের হালদার দিয়ে দিছে। ৬৭,০০০ কোটি টাকার বাজেট ছিল আমাদের দেশে। এখন বাজেট হয়েছে ৫,৬৫,০০০ কোটি। সব জায়গায় হাজার হাজার কোটি টাকা দিয়ে স্যাটেলাইট যাচ্ছে আকাশে, কিন্তু শিক্ষকদের কথা কেউ স্মরণ করছে না। হচ্ছে কি ৫০,০০০ ১ লক্ষ টাকা দেওয়া হচ্ছে সচিবদেরকে মোবাইল কেনার জন্য, আপনাদের উৎসব টাকা দেওয়া হচ্ছে না। বাবুর্চি হতে শুরু করে বাড়ির চাকর আর দালির জন্য বিশেষ বিশেষ বাধা দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষকদের দেওয়া হচ্ছে না। তাহলে বুঝতেই পারছেন আপনাদেরকে দেওয়া হবে না। আন্দোলনের ভয় দেখাচ্ছেন, আন্দোলনের ভয় ওনারা ভয় পান না। এই সমস্ত আন্দোলনের যুযুযুর ভয় শেখ হাসিনা পায় না। পেলে কি মিডনাইট ইলেকশন করে কি ক্ষমতা থাকতে পারতেন? আপনাদের মতো শিক্ষকরা প্রিসাইডিং অফিসার পুলিং এজেন্ট ছিলেন, আপনাদের সামনে থেকেই আপনারা ছিলেন, আপনার বন্ধু ছিল, শিক্ষকরা ছিল। তাদের মধ্য দিয়েই তো তারা মিডনাইট ইলেকশন করে নিয়ে গেল। নৈতিকতার কতটুকু অবক্ষয় ঘটেছে একবার কি চিন্তা করে দেখেছেন? যারা লেখাপড়া শিখেছে, মেধাবী হয়েছে, বিশেষ পরীক্ষা দিয়েছে, উত্তীর্ণ হয়েছে, তারাই অন্যায়কে অকাতরে মেনে দিল রাতের মধ্যে ইলেকশন করে। তো এই অন্যায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভেবে দেখেছেন? এই অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে। আর শিক্ষকরা সত্তার কথা বলছেন, সুন্দর বাণীর কথা বলছেন, এটা শোনার সময় এই সরকারের নেই। যদি থাকতো তাহলে গত 12 বছরে আপনাদের দাবির জন্য রাস্তায় থাকতো। আমার কষ্ট হচ্ছে, আমার লজ্জা হয়, আজকে যারা সরকারি সংগঠনে শিক্ষক সমিতি করে সরকারের দাবিদারি করছে, আমার তো মনে হয় প্রতিটি শিক্ষকেরই আসা উচিত ছিল সেলিম ভূঁইয়ার মিটিংয়ে। কারণ আপনার শিক্ষকদের কথা বলছেন। আমরা যখন দায়িত্বে ছিলাম তখন আমরা সেলিম ভূঁইয়া সাহেবকে ডেকে নিয়েছি, কথা শুনেছি, ছোট্ট হলেও একটু হলেও তো দিয়েছিলাম আমরা। ধরে নিলাম 25% দেওয়া হয়েছে, বলা হয়েছিল পর্যায়ক্রমে দেওয়া হবে। পর্যায়ক্রম আমরাও নেই, পর্যায়ক্রমেও নেই। তাহলে তার মানে কি? আমার মনে হয় ভুল আমি করেছিলাম ওই সেলিম ভূঁইয়ার কারণে, ওই জিয়া
সেদিন যদি আমি 25% না দিতাম তাহলে বোধহয় আপনারা 100% পেতেন। রাইট? আবার আপনারা আমাকে নিয়ে আসছেন। বুঝতে পারি আমার মনে হয় ঠিক। কারণ কেন বিএনপি সরকার বেগম খালেদা জিয়া 25% দিল, আগামী 25 বছরও আপনাদেরকে দেবে না। আমার ভুলটা আমিই করেছি, সেলিমই করেছি। এই তো জায়গা তাহলে কেন আপনাদেরকে না হবে না? কি অন্যায় আপনারা করেছেন? আসুন এবার আমাদের সময় বেগম খালেদা জিয়ার সময় আমরা এনটিআরসি করেছি। কারণ বলা হতো আপনারা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপনার শিক্ষক বনে যাচ্ছেন, আপনারা নাকি উপযুক্ত ছিলেন। তাহলে এনটিআরসি পরীক্ষা দিয়ে যদি আপনার শিক্ষক নিয়োগ হন তাহলে আপনার প্রতিযোগিতার মধ্যেই তো এসেছেন। এবার তো আপনাদেরকে ফেলে দেওয়ার কোনো জোর নেই, আছে? ওনারা বিএসসি পরীক্ষা যাচ্ছে, আপনি এনটিআরসি পরীক্ষা যাচ্ছেন। পরীক্ষা তো পরীক্ষাই নাকি? দুটোই তো পরীক্ষা। তাহলে আমি মনে করি আগামী দিনে এই বৈষম্য থাকতে পারে। শিক্ষক নিয়োগ হতে একটি স্থান থেকে নিয়োগ হবে, সেক্ষেত্রে এনটিআরসি, সরকারি হোক বেসরকারি হোক, তাই নয় কি? কেন একই রাস্তায় দুইটি আইন কেন হবে? সরকারি হতে হলে পিএসসি তে যাবে, সেখানেও পরীক্ষা দেবে, আর এনটিআরসি তে পরীক্ষা দেবে। ঠিক আছে, একটি সংগঠন এনটিআরসি, সেখান থেকে টপ অফ দ্য লিস্ট আস্তে আস্তে আপনি পাঠাতে থাকেন। আর একজন শিক্ষক বললেন বিএ পাস করলে বিসিএস অফিসার হওয়া যায়। আমরা মাস্টার ডিগ্রি পাস করছি, আমাদের এই অবস্থানটা কেন? আরে আপনাদের এই অবস্থানের জন্য আপনারই চাই। আজকে দেখলাম ক্ষুদ্র 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 সংগঠনে তারা দাঁড়িয়েছে, কিন্তু সকলের দাবি এক। আমার ইচ্ছে হচ্ছিল ওই ব্যানারের পিছনে দাঁড়িয়ে ওই সরকারি সংগঠনের শিক্ষকদের পিছনে দাঁড়িয়ে বলবো, এবার তোমরা করে দাও যেমনি ভাবে আপনারা করেছিলেন বেগম খালেদা জিয়ার সময়। অতএব জাত ভাইদের একত্রিত হতে হবে, সকল শিক্ষক একত্রিত হবে, দাবিদারি ভুলে যেতে হবে, সরকারের দোষারোপি ভুলে যেতে হবে, নিজের দাবি দেওয়া নিজেকে আদায় করতে হবে। তাই না? আমার মনে হয় আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ হন, আপনারা যদি তুমুল আন্দোলন করে তোলেন, এই সরকারের ভিত্তি তো নড়বড়ে নড়বড়ে হবে। আজকে হাসান ওই এই মাত্রকে বিজেপি দেখালো আপনার শাহবাগের সামনে বিশাল আন্দোলন হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে। এই গত কয়েক বছরে আজকে প্রথম সেখানে বিশাল সমাবেশ হয়েছে, হচ্ছে, এবং আজকেও আপনার যে পরিমাণ উপস্থিতি এই প্রেস ক্লাবে গত কয়েক বছরে এত লোকের সমাবেশ হয়। কই এখন তো দেখলাম না পুলিশ আপনাদেরকে দিয়ে উঠছে। কারণ পুলিশ ভাইরা বুঝতে পেরেছেন সময় ঘনিয়ে আসছে। আপনারা সমাজে পরিবারে কোথায় দেখেছেন প্রত্যেকের ভিতরেই একটি ক্ষোভ, চাপা ক্ষোভ। এমন কোন পরিবার নেই আজকে দেশের যে দুরবস্থা, কি বলবো মান্না ভাই বলবেন, দেশের কি দুরবস্থা, একটির পর একটি ঘটনা ঘটছে। লেটেস্ট নোয়াখালীর ঘটনা নাকি? আজকে দেখুন দেশ জাতি কোথায় গিয়েছে, কাকে শিক্ষকতা করাবেন, কাকে পড়াবেন, কি করবেন, দেশি দুর্যোগ চলে যাচ্ছে। সেই জায়গা থেকে উদ্ধার জাতি, এই জাতিকে উদ্ধার করার দায়িত্ব আপনার। সারা বাংলাদেশ থেকে আপনারা সংগঠিত হয়ে এখানে এসেছেন। সেলিম ভুইয়া সাহেব যাচ্ছে, আমরা বুঝতে পারছি আপনার প্রতিনিধি এসেছেন দূর দূরান্ত থেকে, আপনার দুটি কথা বলার অভিপ্রায় রয়েছে, আমাদেরও শোনার ইচ্ছা রয়েছে। স্ব এলাকায় ফেরত দিয়ে আপনার সংগঠনকে শক্তিশালী করুন, সকলকে বুঝান যে এইভাবে এই দেশ এই জাতি আর চলতে পারে না। আপনাদের দায়িত্ব রয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য, সেটা আপনাদের করতে হবে। আপনাদের এই দাবি পরবর্তী সরকার যেই আসুক না কেন, আমার মনে হয় পরবর্তী সরকার আপনাদের এই দাবি না মেনে যাবে না। আর
আমাদের সরকার যদি জাতীয়তাবাদী দলের সরকার কখনো হয়, নিশ্চয়ই বিগত দিনেও আপনাদের জন্য ছিলাম, আগামী দিনেও। কারণ আপনাদের ছাড়া এই জাতি গঠন করা সম্ভব নয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিশেষ করে এখানে মন্ত্র দিয়েছেন, আমরা মাননীয় ভাইয়ের বক্তব্য শুনবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। ধন্যবাদ জনাব আনোয়ার সানোয়ার মিলন। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন প্রিয় ব্যক্তি, জাতীয় প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি সম্পাদক এবং বিএনপির বারবার নির্বাচিত সভাপতি সম্পাদক, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শওকত মাহমুদ। জনাব শওকত মাহমুদ। বিসমিল্লাহিররহমানিররহিম। শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় শ্রদ্ধেয় সভাপতি, শিক্ষক কর্মচারীদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রধান অতিথি সময়ের সাহসী রাজনীতিবিদ জনাব মাহমুদুর রহমান মান্না, বিশেষ অতিথি বাংলাদেশে সফল শিক্ষা প্রতিমন্ত্রী, বাংলাদেশকে নকল মুক্ত করার কৃতিত্ব যার জনাব এহসানুল হক মিলন, শিক্ষক নেতা জাকির হোসেন, শিক্ষক নেতা মাওলানা দেলোয়ার সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে দীর্ঘ বক্তব্যের সুযোগ নেই। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দকে। আজকের দিবসটি তারা যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রতিপালন করেছে। শিক্ষক কর্মচারী ঐক্যজোট আমি সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে বলতে পারি বাংলাদেশের পেশাজীবীদের মধ্যে 1 নম্বর সংগঠন হিসেবে। যে অঞ্চলে কোন রাজনৈতিক দলের শাখাও নেই সেখানে কিন্তু শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক সেই জন্য তাদেরকে অভিবাদন। এবং সেলিম ভূঁইয়ার উপর যে নির্যাতন হয়েছে রাজনৈতিক কারণের পাশাপাশি বড় কারণ হচ্ছে তিনি শিক্ষক কর্মচারীদের নেতা, সারা বাংলাদেশের 1 নম্বর সংগঠনের নেতা, সেই কারণে তাদের এবং আমি নির্যাতনের সময় আমরা জেলখানে ছিলাম একই সময়। আমরা যারা মঞ্চে আছে, মান্না ভাই, মিলন ভাই, আমাদের নামে অদ্ভুত অদ্ভুত মামলা আছে। আমার বিরুদ্ধে মামলা আছে 80টির মতো। একটি মামলা হচ্ছে বাস দিয়ে গাড়ির কাজ ভাঙা, বাস দিয়ে গাড়ির কাজ ভাঙা যায়। মিলন ভাইয়ের বিরুদ্ধে মামলা আছে মুরগি চুরির মামলা। মান্না ভাইয়ের বিরুদ্ধে মামলা আছে টেলিফোনে তার ভুয়া কথাবার্তা নিয়ে একটা মামলা হয়েছে। এগুলো অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে বাংলাদেশে। আমরা আজকে সবাই নির্যাতিত, নিপীড়িত, মজলুম। বিশ্ব শিক্ষক দিবস করা হয়েছিল শিক্ষকদের মর্যাদা দেওয়ার জন্য। মানুষের মৌলিক মানবাধিকারের মূল শর্তই হচ্ছে বেঁচে থাকার অধিকার। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেন, সকল আত্মাকে দেখে তিনি একটি মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে তিনি শপথ করেছিলেন সবাইকে যে আল্লাহর এক এবং আল্লাহর একক আল্লাহর উপাসনা করবে এবং একই সঙ্গে সকল আত্মাকে, যে আত্মা এখনো আসেনি তাদের সকল আত্মাকে তাদের বোধ শক্তি দিয়েছে। এটাকে ইংরেজিতে বলে কমন সেন্স, কাণ্ড জ্ঞান, বোধ শক্তি। এই বোধ শক্তির কারণে মানুষ ভালো এই মন্দের থেকে পৃথক করতে পারে, সমাজে মন্দ ভালো উচিত অনুচিত শিখতে পারে। এই প্রাথমিক বোধ শক্তি তিনি দিয়েছিলেন এবং দুনিয়াতে যখন তিনি মানুষকে প্রেরণ করেন, মানুষকে গর্ভে তৈরি করেন, সবশেষে তিনি তার আত্মা থেকে মানুষের আত্মায় তিনি ফু দিয়ে দিয়েছিলেন। এই ফুয়ের অর্থই হচ্ছে তার আত্মা যেন জাগ্রত থাকে। এবং 3টি অধিকার, 1 নম্বর হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 নম্বর হচ্ছে সুখের সন্ধানের অধিকার, 3 নম্বর হচ্ছে সম্পত্তির অধিকার। এই 3টি অধিকারের কথা অবশ্য আমেরিকার রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি টমাস জেফারসন, তিনি আমেরিকার একজন প্রতিষ্ঠা পুরুষ, তিনি 1776 সালে বলেছিলেন
যে সৃষ্টিকর্তার হাত ধরে মানুষ তিনটি অধিকার অর্জন করে, সৃষ্টিকর্তার হাত ধরে। সেটি হচ্ছে বেঁচে থাকার অধিকার, সুখের সন্ধানের অধিকার এবং সম্পত্তির অধিকার। যেহেতু উনি খ্রিস্টান, তিনি আল্লাহ যে ফু দিয়ে দিয়েছেন এই কথাটি তিনি বলেন না সরাসরি, কিন্তু আমাদের পবিত্র কোরআন শরীফের বিভিন্ন সূরায়, বিশেষ করে হামিমাস সাজদায় পরিষ্কার লেখা আছে। ওই ফুয়ের কারণে মানুষের আত্মার মধ্যে একটা বোধ শক্তি থাকে, কমন সেন্স থাকে, কাণ্ডজ্ঞান থাকে। মানুষের বেঁচে থাকার অধিকারকে বারবার বাধাগ্রস্ত করতে চায় ইবলিসের অনুসারী। যে জালের, সেই জালের মানুষকে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চায় না। বাংলাদেশের শিক্ষক সমাজ আজকে সেই জালের পাল্লায় পড়েছে এবং শিক্ষক সমাজকে কোনোভাবেই ভালোভাবে বেঁচে থাকার অধিকার তারা দিতে চায় না। সরকারি কর্মচারীদের বেতন 600 ভাগ বেড়েছে। একজন মুখ্য সচিব 30 লক্ষ টাকা দিয়ে ঋণ নিয়ে গাড়ি কিনতে পারে, মোবাইল ফোন কিনতে পারে, তাদের জন্য অনেক সুবিধা। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতনের একরকম সুবিধা একরকম, আর বেসরকারিদের আর বৈষম্যটা তারাই টিকিয়ে রেখেছে। এই থেকে বেরোতে হবে। আমি মনে করি গণতন্ত্র নেই বলে আজকে এই অবস্থা, এবং গণতন্ত্র ততক্ষণ পর্যন্তই ফিরবে না বা সার্থক হবে না যদি শিক্ষকদের জাতীয়করণের দাবিটি বাস্তবায়িত না হয়। তো এখন দেশের যে অবস্থা, আমাদের দেশে একটি জাতীয় মুক্তি সংগ্রাম চলছে। জাতীয় মুক্তি সংগ্রাম এই কারণে বলছি, আমরা গণতন্ত্রকে ফেরত চাই, আমরা মানুষের অধিকার চাই, আমরা বেঁচে থাকার অধিকার চাই। এখন এই গণতন্ত্র পুনরুদ্ধারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একজন মাত্র, তার নাম হচ্ছে শেখ হাসিনা। যদি শেখ হাসিনাকে তাড়াতে না পারেন, বাংলাদেশে গণতন্ত্র আসবে না, আপনাদের জাতীয়করণের দাবি হবে। আমি সাংবাদিক হিসাবে বেঁচে থাকবো কিনা সেটা নিয়ে সন্দেহ, কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। আর বাংলাদেশের সাম্প্রতিক যে অবস্থা, সেই অবস্থার কারণে আসুন এই জাতীয় মুক্তি সংগ্রামকে আমাদের সফল করতে হবে। শিক্ষকরা শিক্ষকদের দাবিতে আন্দোলন করবেন, সাংবাদিকরা করবে। আমি ডিজিটাল আইনের বাতিল চাই, কিন্তু আমি সবশেষে চাই যে এই জালের ফ্যাসিবাদী সরকারের পতন না হলে আমাদের দাবি দেওয়া পূরণ হবে। আসুন সেই জাতীয় মুক্তি সংগ্রামকে সফল করার লক্ষ্যে আপনারা আপনাদের দাবি নিয়ে নামুন, আমরা আমাদের দাবি নিয়ে নামবো। সকলের সম্মিলিত দাবির মুখে সরকার কিছু করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনের অপেক্ষায় থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য শুনবো। তার পূর্বে প্রধান অতিথি মহোদয়ের অনুমতি ক্রমে আজকের অনুষ্ঠানের সভাপতি এবং শিক্ষকদের যিনি স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমি মনে করি স্বপ্ন বাস্তবায়নের প্রায় দ্বার প্রান্তে পৌঁছেছেন আমাদের শ্রদ্ধেয় নেতা, হৃদয়ের স্পন্দন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া স্যারকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। 26তম বিশ্ব শিক্ষক দিবসে আজকের এই আলোচনা সভার সভাপতি আমি নিজেই, মানে মাননীয় প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা। আমাদের বলছি এই জন্য, কারণ আমি তো একটি রাজনৈতিক দলের সম্পাদক, তাহলে আমাদের কিভাবে বলি? আমাদের বলি এই জন্য, আজকে জাতির এই দুর্যোগময় মুহূর্তে যেই ব্যক্তিটি আমাদের কথা প্রতিনিয়ত বলছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন চ্যানেল, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই জন্য উনি হলেন এখন সকলের নেতা। এই জন্য আমিও বলছি আমাদের নেতা জনাব মাহমুদুর রহমান মান্না। আমাদের আরেক প্রিয় নেতা, বিশেষ অতিথি যার বক্তব্য আপনারা শুনেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র যিনি ছিলেন এবং জার্নালিজমের মতো একটি সাবজেক্টে তিনি সেকেন্ড হয়েছিলেন, ফার্স্ট ক্লাস সেকেন্ড। সেই মেধাবী ব্যক্তি এবং বাংলাদেশ মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জনাব শওকত মাহমুদ।
আর আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ। আরেকটি বিষয় আপনারা সকলেই জানেন, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে আমি যখন সদস্য সচিব হয়েছিলাম, যিনি নিজের হাতে ফাইল নোটটি উনি লিখেছিলেন আমাকে এই কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব করার জন্য, এবং উনি এও লিখেছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষক সংগঠনের মহাসচিব, তখন আমি এই মহাসচিব হিসাবে অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে এই কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব করা হোক, এই নির্দেশ, এই ফাইল নোটটি উনি দিয়েছিলেন। তারপরে আমি সদস্য সচিব হয়েছিলাম। সেজন্য আজকের অনুষ্ঠান থেকে ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর মঞ্চে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, চাকরি জাতীয়করণ বাস্তবায়ন কমিটি জনাব মোহাম্মদ জাকির হোসেন, মাওলানা মোহাম্মদ দেলাওয়ার হোসেন, জনাব শহীদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান সহ নেতৃবৃন্দ, সকলের নাম আমি সময়ের স্বল্পতার কারণে বললাম না। আপনাদের কাছে আমার আজকে প্রথমে আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে কি একটি শান্তিপূর্ণ র্যালি আপনারা করতে পেরেছেন? এর আগে 2 বছর আপনারা করতে পারেননি। 2017-তে করেছিলাম এই প্রেস ক্লাবের নিচের মিলনায়তনে, তখনও আমাদের মাহমুদ রহমান মান্না ভাই বিশেষ অতিথি ছিলেন, শওকত মাহমুদ বিশেষ অতিথি ছিলেন। তারপরে 18-19 আমাদেরকে রাস্তায় নামতে দেয়নি, আমাদের ব্যানারগুলি সব কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু আজকে তো আপনারা পেরেছেন রেডি করতে? পুলিশ কোনো বাধা দিয়েছে? যখন আমরা ঘুরি রেলিগুলি নিয়ে, পুলিশ সহযোগিতা করেছে, বলেছে কোন পর্যন্ত যাবেন, কোন দিক দিয়ে আপনারা ঘুরবেন। তাহলে জাকির সাহেব যেটা বলেছেন, ইঙ্গিত তো কিছু পেলেন, আর বাধা হবে না, চাকরি জাতীয়করণ হবে, তবে এই সরকারের অধীনে হবে না। এই সরকারের প্রধানমন্ত্রী আপনাকে চাকরি জাতীয়করণ করে দিবে না। এই চাকরি জাতীয়করণ যাদের দ্বারা হবে, তাদেরকেই কিন্তু আজকে আমরা এখানে গেস্ট করে নিয়ে আসছি। ঠিক আছে? ঠিক। আপনারা বুঝে নেবেন যে চাকরি জাতীয়করণ করতে হলে যে নেতাদের দরকার, যারা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবেন, তারা আসছে। সেই জন্য ওনাদেরকে অ্যাডভান্স এখানে নিয়ে আসছি। শিক্ষকদের অভাব অভিযোগগুলি ওনারা শুনে যান। আপনারা প্রস্তুত থাকুন। নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমরা বারবার বলছি, কেন যেন আমরা এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না, এটার আওয়াজ পাচ্ছি, জ্ঞান পাচ্ছি। যেভাবে অন্যায় অত্যাচার করে যাচ্ছে, তাদের পতনের রাস্তা তারাই তৈরি করেছে। যে ঘটনাটি ঘটেছে আপনার সিলেটে, আবার কালকে যেটি আপনারা, ঘটনাটি আগে কিন্তু ফেসবুকে কালকে থেকে সবাই দেখছেন বেগমগঞ্জে, তার আগের যে ঘটনাগুলি সাহেব, সাবরিনা, পাপিয়া, এই সমস্ত ঘটনা, সম্রাট, সিনেমায় দেখেছেন সম্রাট, বাস্তবে সরকারের সম্রাট ছিল। এই ঘটনাগুলি প্লট তৈরি করেছে সরকারের পতনের। এখানে কিন্তু এই সরকারের পক্ষের লোকেরাও কিন্তু বক্তব্য রেখেছেন, এখানে রেখেছেন, রেলিতে রেখেছেন। কারণ কি? কারণ হলো এটা একটি শিক্ষক সংগঠন, পেশাজীবী সংগঠন। এখানে সব দলের মতের শিক্ষক আছেন। যেহেতু আমরা আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পেরেছি সংগঠনের ব্যানার থেকে, এই জন্যই আপনারা যেই দল বা মতেরই হন না কেন, এই সংগঠনটি আপনারা করেন, আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেন। অবসর সুবিধা দিয়েছেন যেই সরকার,
এই জন্য আপনাদেরকে কোনো আন্দোলন করতে হয়। এবং সেখানে আজকে বিশেষ অতিথি আনোয়ার এহসানুল্লাহ মিলন সাহেবের একটা অবদান ছিল। আমরা তৎকালীন সরকারের কাছ থেকে বিনা আন্দোলনে, আপনারা জানেন, শহীদ মিনারে অনশন পান করিয়ে বেগম খালেদা জিয়া যখন ঘোষণা দিয়েছিলেন যে আপনাদের আমি সরকার গঠন করতে পারলে 10 ভাগ বেতন দিয়ে 100 ভাগে উন্নীত করব, আর আপনাদের অবসর সুবিধা, আপনাদের যে ডিমান্ড, এই ডিমান্ডের অবসর সুবিধা বোর্ড আমি গঠন করব, আর আপনাদের নেতার সাথে আলোচনা করে আমার বাকি সমস্যা আপনাদের সমাধান করব। যখনই নির্বাচনী ইশতেহার লেখা হলো, আমাকে ডাকা হলো, হারিফ চৌধুরী সাহেবের সাথে আমাকে বসিয়ে দেওয়া হলো। আমি 3টি বাক্য সেখানে দিয়েছিলাম নির্বাচনী ইশতেহারের জন্য। একটি বাক্য হলো বেতন 100% নেওয়া, আরেকটি হলো আমাদের অবসর সুবিধা দেওয়া, আরেকটি হলো যে আমাদের সাথে আলোচনা করবে সকল সমস্যার সমাধান করা। কেন লিখেছিলাম যে আমি যদি একটা রচনা গরু সম্বন্ধে লিখে দিই, লাভ হবে না। তারা আবার তাদের দেখা যাবে আমার আসল পয়েন্টগুলি বাদ দিয়ে তারা লিখে যাবে। এই জন্য আমি 3টি সেন্টেন্সের সংক্ষেপে সেটা লিখেছিলাম এবং ক্ষমতায় যে আপনাদের সেটা হয়েছে। আর উৎসব পাতা, যেটা আমাদের মন্ত্রী মহোদয় বললেন, উৎসব পাতা আপনারা কিভাবে পেয়েছেন আপনারা জানেন। এখন যেটা আমরা 25 দিয়েছিলাম আপনাদেরকে, 50 কর্মচারীদেরকে, এটা কিন্তু আর বাড়াতে পারেনি এখন পর্যন্ত, ওইটাই আপনাদের আছেন। যে আমাদের মন্ত্রী মহোদয় বললেন যে আমরা দিয়েছি বলে মনে হয় সরকার আর বাড়াতে চাচ্ছে না। যা হোক, আমি সেই বিষয়ে বলছি না। বিগত সেই 4 দলীয় জোট সরকার পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন ওই সময় বেগম খালেদা জিয়া শিক্ষকদের প্রতি অত্যন্ত উদার ছিলেন বলেই আমরা সেগুলি করতে পেরেছিলাম। আজকে দেয়ালের পিঠ থেকে গিয়েছে আমাদের। আজকে দেখেন একটি বিষয়, আজকে কিন্তু জাতীয় দৈনিক পত্রিকাগুলি খোলেন, বিশ্ব শিক্ষক দিবসে কোনো লেখা নাই, বিশ্ব শিক্ষক দিবস সম্পর্কে কোনো লেখা নাই কোনো পত্রিকা। কি আছে? বিশ্ব বসতি দিবস। সম্পাদকীয় 2-1টি পত্রিকায় সম্পাদকীয় লিখেছেন, সেখানে আমার একটি লেখা দিয়েছিলাম। আমার লেখাটি কোনো পত্রিকায় ছাপায়নি, যেহেতু তারা আওয়ামী লীগ যারা করে তাদের লেখাটি ছাপাবে। কিন্তু লিখার যে এই যে কন্টেন্টস কি সেটা না দেখেই তারা ছাপিয়ে দিলেন। কিন্তু বিশ্ব শিক্ষক দিবস সম্পর্কে যে আজকে এতগুলি আপনার অনুষ্ঠান হলো, তারপরও দেখেন কোথাও কিন্তু এটি তারা উল্লেখ করেনি। আগে থাকতো, এখন তো আপনার একেবারে এবার বাদ দিয়ে দিয়েছে। সরকারের পক্ষ থেকে এই বিশ্ব শিক্ষক দিবসটি পালন না করায় আমরা মর্মাহত, আমরা দুঃখিত এবং আমরা একটা তীব্র নিন্দা জানাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে। কেন আপনি বিশ্ব শিক্ষক দিবস করলে অসুবিধাটা কোথায়? আপনার সব দিবস তো পালন করা হয় সরকারের পক্ষ থেকে। তাই আমি বলবো যে এই সরকারের কাছে চেয়ে আর কোনো লাভ নাই। এই সরকার আপনাদের কিছুই উপহার দিতে পারবে না। এই সরকার আপনার জাতিকে উপহার দিয়েছে কি? ক্যাসিনো উপহার দিয়েছে, ব্যাংক লুট উপহার দিয়েছে, আপনার দুর্নীতি উপহার দিয়েছে, সর্বশেষে দর্শন উপহার দিয়েছে। এই সরকারের কাছ থেকে কিছু আশা করা যায় না। আর সরকারের দেখেন, আপনার যদি এই করোনা নিয়েও একটা রাজনীতি চলছে, এখন আবার বলছে যে করোনা শীতে এটা আরো ব্যাপক আকার ধারণ করবে। এটা আমরা কিন্তু র্যালি করলাম, সমাবেশ করলাম, এখানে আমাদের কিন্তু দূরত্ব মেনটেন করি, কিন্তু করোনার কথা বলে তারা আরেকটা রাজনীতি করছেন যে করোনা ব্যাপক আকার ধারণ করবে, এই জন্য আপনারা মিটিং মিছিল করেন না, সমাবেশ করেন না। এটার অর্থ কি? সরকারের বিরুদ্ধে যাতে কোনো আন্দোলন না হয়। আমি আর সময় না বাড়িয়ে আপনাদের বলতে চাই, অতীতে আমরাই আপনাদেরকে দিয়েছি যা দেয়া, এই সরকার একটি কারাকরি আপনাদেরকে দিতে পারেনি। আর আজকে আরেকটি বিষয় দেখেন, হাস্যস্কর বিষয়, যে ফেসবুকে কেউ এখন ফেসবুক হওয়াতে ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন যে প্রধানমন্ত্রী আসবেন, একটি সমাবেশ হবে, প্রধানমন্ত্রী আসবেন। এটা আমরা শিক্ষকরা তো বুঝি, প্রধানমন্ত্রী কি এই পরিবেশে তিনি ভার্চুয়াল আলোচনা ছাড়া
সরকারি কোনো মিটিং এটাও ভার্চুয়াল আলোচনা ছাড়া উনি করছেন না, উনি অফিসই করেন না। তো সেখানে উনি নাকি আপনার চলে আসবেন একটি সমাবেশে, পরে আবার বলছেন যে আব্দুল কাদের সাহেব আসবেন। কি কাদের জানি? ওবায়দুল কাদের। হ্যাঁ, মানে উনি তো মানুষকে ব্যাংকাত্মক করে কথা বলেন। আপনার ওই শেক্সপিয়ারের নাটকগুলি যদি পড়ে থাকেন, সেখানে ক্লাউনের একটা চরিত্র আছে। এই ক্লাউনের যে চরিত্রটা, এটা হলো ওবায়দুল কাদের। দেখলে বুঝবেন যে এটাই শেক্সপিয়ারের ক্লাউন। তো যাই হোক, এখানে আমরা এই কাউকে দেখলাম না, পরে বলছেন কি ডাক মন্ত্রী আসবে। ডাক মন্ত্রীর কোনো খবর নেই। আর ডাক মন্ত্রী তো আপনাদের চিঠি দিতে পারবো, টাকা দেবো কিভাবে? চিঠি পাঠাইতে পারবো আপনার কাছে, কিন্তু টাকা দেওয়ার কোনো ক্ষমতা কি ডাক মন্ত্রীর আছে? ডাক মন্ত্রীর নেই। তারপরে এই বিষয়গুলো আমি এই জন্য বললাম, আমি যখন সমাবেশ করেছি, আমি বলছি যে আজকের সমাবেশে ডক্টর ওসমান সরকার আসছে না? আজকের সমাবেশে আনোয়ার এহসানুল মিলন আসছে, কিন্তু আমি কি কোনো মিথ্যা কথা কখনো বলেছি? কোনো আমরা 6 জন 7 জন 8 জন মন্ত্রীরা সমাবেশ করেছি, তাদেরকে বলেছি তারাই আসছে। কিন্তু আজকে দেখেন, শেখ হাসিনা যেমন মিথ্যাবাদী, আর একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত একই কায়দায় একই মিথ্যার বেসাতি নিয়ে যে সরকার আছে, তার সকল পর্যায়ে আপনার একই অবস্থা। আমি আপনাদেরকে মনে করি যে বেশি কিছু বলার দরকার নেই, আপনারা প্রস্তুত হয়ে যান। আমরা প্রতিটি বিভাগ এই অক্টোবর মাসে, আজকে হলো 5, 31-এর মধ্যে প্রতিটি বিভাগে আবার যাব, এবং নভেম্বরের 15 পর্যন্ত আমরা বিভাগে সফর করব। করার পরে আমাদেরকে ঢাকায় আজকে যে সমাবেশটি হয়েছে, এখানে আমরা আশা করেছিলাম এরকমই, কারণ আমরা আপনাদেরকে বগুড়াকে কি বলেছিলাম? বেশি লোক আসবেন না। যশোরকে বলেছি আসবেন না, কিশোরগঞ্জকে বলেছি আসবেন না, এরকম প্রতিটি জেলাকে বলেছি আসবেন না। কেন? আমি জানি আজকে তো আমি আপনাদেরকে জাতীয়করণ দিতে পারবো না। আজকে একটা বিশ্ব শিক্ষক দিবস, এখানে শিক্ষক নেতৃবৃন্দ শুধু আসবেন, আমরা একটা র্যালি করবো, আলোচনা সভা করবো। 64 জেলা থেকে যদি শিক্ষক নেতৃবৃন্দ আসেন আর উপজেলাগুলি থেকে, তাহলে তো আমাদের 1000 লোক হয়ে যায়। তাহলে আমি টার্গেটই করেছিলাম যে 800 থেকে 1000 লোক নিয়ে আমরা করবো, সেটা আপনার হয়েছে। যারা এখন মনে করেন যে লক্ষ লক্ষ শিক্ষক আসছে, আমরা আওয়ামী লীগের সময় লক্ষাধিক শিক্ষক আসছে, এখন কেন লক্ষাধিক শিক্ষক? আমরা তো না করেছি যে আজকের সমাবেশটি আমাদের চূড়ান্ত না। চূড়ান্ত সমাবেশ যেদিন হবে, আগে কি আপনি 2 লক্ষ থেকে 2.5 লক্ষ লোক নিয়ে সমাবেশ করছেন না? ওই শহীদ মিনারে মনে আছে, টাকা সমস্ত বন্ধ করে দিয়েছিলাম শুধু শিক্ষকদের গাড়ির জন্য। এই বগুড়া থেকে 60 গাড়ি আসছে, 70 গাড়ি আছে একটি ছোট্ট জেলা নওগাঁ থেকে, চিরা, গুড়, মুড়ি, গামছা এগুলি নিয়ে আসছিলেন। নভেম্বর ডিসেম্বর এটা আমরা জানাবো। আপনার চিরা, গুড়, গামছা, পানির বোতল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন। 1 সপ্তাহ থাকবেন, 1 সপ্তাহের জন্য আপনাদের টার্গেট থাকবে। রাজি আছেন? কারণ আপনারা কিন্তু নেতৃবৃন্দ, এখানে আপনারা একজন আসছেন একটি জেলা থেকে, মনে করেন এই যে আব্দুল হক সাহেব শরীয়তপুরের আহ্বায়ক, উনি একা একজন আসছে, মানে কি শরীয়তপুর আসছে। ওইভাবে আপনারা প্রস্তুতি নিয়ে আসেন। ঢাকায় রাজপথ প্রকম্পিত করবো আগের মতোই, চাকরি জাতীয়করণের ঘোষণা নিয়ে যাবেন আপনারা। এই কথা বলে আপনাদের যেভাবে আমি বলেছি এভাবেই কিন্তু আপনারা কাজ করবেন। আপনারা হয়তো ভাবছেন যে চাকরি জাতীয়করণ কিভাবে হবে, সরকার তো ক্ষমতা এই সরকারই। নো, নভেম্বর ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ এমন একটি আন্দোলন হবে, যে আন্দোলনে আমাদের হয় চাকরি জাতীয়করণ হবে, না হয় সরকারের পতন হবে। এই দুইটার একটি। সুতরাং সেখানে 2 লক্ষ 2.5 লক্ষ লোকের আমার দরকার নেই। আপনারা আমাকে কমিটমেন্ট করেন যে আপনারা কি 15,000 লোক দিতে পারবেন? 15,000 লোক থাকবেন কমপক্ষে 3 থেকে 4 দিন। 15,000 লোক 3 থেকে 4 দিন থাকবেন। এর ভিতরে আপনারা পজিটিভ রেজাল্ট নিয়ে বাড়ি ফিরে যাবেন। আমি আবারও বলছি, এই সরকারের হাতে আপনাদের চাকরি জাতীয়করণ হবে না। চাকরি জাতীয়করণ করবেন এই আমাদের আজকের নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না ভাই, আমাদের আজকের আনোয়ার এহসানুল মিলন,
আমাদের আজকের শওকত মাহমুদ, তারাই আপনাদের এই সমস্যার সমাধান করবেন। ইঙ্গিত বুঝবেন, বক্তব্য কি বলে সেটি বোঝার চেষ্টা করবেন। আপনারা শিক্ষক, এক লাইনের ভাব সম্প্রসারণ, এটা কি করেন আপনারা? বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এটাতে লেখেন কি? কয়েক পাতা লেখা পড়ান, ছাত্রদেরকে লেখান। সুতরাং আমি যা বলছি বোঝার চেষ্টা করবেন, সেভাবে প্রস্তুতি নেবেন, এই আহ্বান জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের যে আমাদের মাননীয় প্রধান অতিথি নাগরিক ঐক্যের আহ্বায়ক, এদেশে বড় মানুষের এখন নেতা, যিনি মানুষের কথা বলেন, যিনি আপনার প্রতিদিন সরকারের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলেন, তিনি হলেন আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মাহমুদুর রহমান মান্না। জনাব মাহমুদুর রহমান মান্না। জনাব সভাপতি, বিশেষ অতিথি জনাব শওকত কমল সাহেব অবশ্য চলে গেছেন, এহসানুল হক মিলন, নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই শিক্ষক, একটা প্রভাবের মতো আছে, ইন দ্য লাস্ট ক্লাস the students are hungry and the teachers are angry. Last ক্লাসে লম্বা বক্তৃতা করতে দেন, কারণ যারা শুনবেন তাদের খিদা বেশি, আর যারা বলবেন তাদেরও খিদা বেশি। ওনারা বেশি কথা বলতে চান। আর এখানে আলোচনার যে প্রতিপাদ্য, তার উপরে ভুল কথাটা বলা হয়ে গেছে। আন্তর্জাতিকভাবে আজকের প্রতিপাদ্য কি ঠিক করা হয়েছে সেটা একটা কথা। আমি এখানে এসে আপনাদের কথাবার্তা শুনে বুঝলাম আপনাদের প্রতিপাদ্য একটাই, সেটা হচ্ছে জাতীয়। এবং সবাই প্রায় বলেছেন যতদিন পর্যন্ত এই সরকার আছেন ততদিন পর্যন্ত পুলিশে অনেক নতুন নতুন চাকরি হয়, নতুন শিক্ষক নিয়োগ হয় না, কোন জায়গাতে নতুন নিয়োগ দেয়, প্রশাসনকে লাগে। অর্থাৎ অ্যাডিশনাল সেক্রেটারি প্রায় 40টা মতো তাদের বসবার জায়গা নেই, কিন্তু প্রমোশন হচ্ছে। আর্মিতে এখন মেজর জেনারেল কতজন জানেন? আমাদের বয়স যখন মাঝামাঝি সময়, ধরেন 40-50, তখন মেজর জেনারেল হয়তো ঘুরে 3-4টা পেতাম। এখন মেজর জেনারেল প্রায় 20-এর কাছাকাছি, এবং তাদেরও নির্দিষ্ট জায়গা নেই। এই সরকার কেবল তাদেরকেই পারে যারা তাদেরকে ক্ষমতায় রাখতে পারে, ক্ষমতায় বসাতে পারে। আপনারা পারেন? তো আপনাদের কারো কথা কেন শুনবে? খুবই স্পষ্ট, এই জন্য দাবি যদি আদায় করতে চান তাহলে এই সরকারকে আপনারা যেরকম বলেছেন ফেলে দিতে হবে। ঠিক তো বললেন? পারবেন? কিভাবে পারবেন? নভেম্বর ডিসেম্বরে আসবেন আবার বিরাট করে, মাত্র 15,000। আমি জানি না, আমার একটা অভ্যাস খারাপ আছে, যে কোনো একটা সভায় আমি পারতপক্ষে শুধু আবেগ নির্ভর কথা বলি। আর আমার মনে হয় আমাদের জাতি আরো বেশি করে যুক্তি বোঝা দরকার। দেখুন, ৮৫ প্রান্তরে স্বাধীনতার সূর্য অস্ত গেল, যুদ্ধ হচ্ছে ইংরেজদের সাথে আমাদের। ইংরেজরা আছে হাজার হাজার মাইল দূরে, ওরা এখানে সে যুদ্ধে যেতে গেল, ওদের সেনাবাহিনী ছিল, ওরা জিততে পারে। আমি যদি আজকে আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ 25শে মার্চের আগের দিনে যদি যত বাঙালি সৈনিকরা বাংলাদেশে ছিলেন ক্যান্টনমেন্ট গুলোতে,
অস্ত্রগুলো সব নিয়ে নিতেন, পাকিস্তানি যারা ছিল তারা বন্দি করতেন, তাহলে তো দেশ স্বাধীনই হয়ে গেছে, কিছু করতে পারতো পাকিস্তান। আমরা অত হিসাব করে চলি না, ওই রকম জাতি না। আজও একই কথা আমি আপনাদের বলছি, কারো মনে হয়েছিল আপনাদের এই সরকার বিনা ভোটের সরকার, দখলদার সরকার 12 বছর ক্ষমতা থাকবে? আমরা গত যে নির্বাচনের নামে প্রশ্ন হলো, তার আগে সারা বাংলাদেশে সভা করে বেড়ালাম, জনগণের কাছে বললাম জাগেন আপনারা, 30 তারিখ সেই দিন যেদিন এই সরকারকে আমরা বিদায় করেছি। আগের রাত্রে ঘটনা ঘটে গেল। আমরা কোন নেতা কোন জায়গায় বক্তৃতায় এটা বলেছিলাম যে ভোটের চুরি বা ডাকাতি কিন্তু 29 তারিখ রাতেই হয়ে যেতে পারে? আমাদের মানে আমার মতো, আমার চাইতে বড়, আমার চাইতে ছোট, মাঝারি নেতারা বক্তৃতায় বলেছিলেন 30 তারিখে ভোট, তারও আগে বলেছিলেন 26 তারিখের পর সব পরিস্থিতি বদলে যাবে। মনে আছে আপনাদের? কি হবে 26 তারিখে? সেনাবাহিনী নামবে, মনে আছে? সেনাবাহিনী নামলে কি হবে? পরিস্থিতি বদলে যাবে। ঠিক মতো শোনা যায় কি এটা? আমি যে কথা বলছি আমার মনে হচ্ছে না যে 26 তারিখে সেনাবাহিনী নামলে যে পরিস্থিতি বদলে যাবে, এই কথা কে কাকে বলেছিল? সামরিক বাহিনী নামলে যে আমাদের পক্ষে কাজ করবে, এইরকম কোন ইঙ্গিত ছিল? কিন্তু আমরা তো বলেছিলাম। এবং তারপরে 30 তারিখের ভোট 29 তারিখ রাতে হলো, পরের দিন সকালবেলা আমরা বাঘা বাঘা নেতাদেরকে বলেছিলাম ভোট তো দেখি ভালোই হচ্ছে। আচ্ছা, আপনারা শুনছেন না আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আগামী শীতে করোনা আরো জোর হবে। কেন? শীতকালে করোনা ভাইরাসের শক্তি বাড়ে, বংশ বিস্তার হয়, গরমে ওরা কষ্ট পায়, মারা যায়। কারণ আমাদের এখানে গরম বেশি, আমাদের এখানে সংক্রমণ কম, মৃত্যুর হার কম, তাই তাহলে পশ্চিমবঙ্গে বা ভারতে সারা পৃথিবীকে এখন পরাজিত করে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কিভাবে? গরমে যদি করোনা মারাই যায়, করোনা যদি বংশ বিস্তার করতে না পারে, করোনা যদি রোগের বিস্তার করতে না পারে, তাহলে ভারতে তো এটা হবে। কেন বললাম কথাটা? এই শীতকালে আমরা আরো বড় কিছু করব। খুব চমৎকার বলেছেন আপনাদের নেতা ডক্টর সেলিম ভুঁইয়া। আগে থেকে আপনাদেরকে অ্যালার্ট করা হচ্ছে, শীতের মধ্যে গোলমাল করবার চেষ্টা করবেন। কে গ্যারান্টি দিচ্ছে নভেম্বর ডিসেম্বরে যখন আপনারা আসবেন তখন পুলিশ কিছু করবে না? গভর্নমেন্ট তো আগে সতর্ক করছে আপনাদেরকে, নভেম্বরে করোনা বাড়বে, অতএব সবার সঙ্গে কিন্তু করতে পারবেন না। আজ মিছিল করতে পেরেছেন, গত বছর পারেন, এই বছর পারলে, তার মানে সামনের বছর পারবেনি, সেই কথা কে বলবে? চুপ করে আছেন কেন? পুলিশ আপনাকে মিছিল করতে দেবে, কিছু বলবে না, ওই ভাবনায় যদি আসেন তাহলে মিছিল করতে পারবেন। আমার বলবার উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি মনে করেন আমি মিছিল করব, দেখি পুলিশ কি করতে পারে, তাইলে মিছিল করতে পারবে। প্যারিস স্কয়ারের কথা মনে আছে আপনাদের? আরো বসন্ত, ট্যাঙ্ক চতুর্দিকে, আর তার মধ্যে পুরা স্কয়ার জুড়ে লক্ষ লক্ষ মানুষ। মিশরের সরকারের হোসনি মোবারকের পতন হয়েছে। আজ আপনারা যখন এখানে সভা করছেন,
নিজে র্যালি করলেন, বক্তৃতা করলেন, এখন পর্যন্ত পুরা শাহবাগ চত্বর গরম। এখন আমি শুনলাম আমাকে ইসলাম মিলন বললেন তার কাছে তার ঘনিষ্ঠ জন একজন খবর পাঠিয়েছেন উত্তরাতেও পরিস্থিতি উত্তপ্ত, সেখানে মিছিল বেরিয়েছে। কেন বলে না পাপ পাপকেও ছাড়ে না? আপনাদেরকে জাতীয়করণ করতে পারে না, শিক্ষককে জাতীয়করণ করতে পারে না, কিন্তু ধর্ষণের জাতীয়করণ করেছে। মানুষ তো তার প্রতিবাদ করবে, সেই প্রতিবাদ এখন আস্তে আস্তে আগুনের মতো বায়ুদের মতো ফুসে উঠছে। আজকে সারা সকাল থেকে এই পর্যন্ত এই বিক্ষোভ চলছে, পুলিশ কিছু বলছে না। পুলিশ তো মানুষ, পুলিশ ঘুষ খায়, পুলিশ ইয়াবা পকেটের মধ্যে ঢুকে টাকা কামাই করে। সরকার যখন মানুষের মাথা থেকে ভোট কেড়ে দিয়ে ক্ষমতা করে, পুলিশ মনে করে আমি চুপচাপ থেকে রাখি। মাছ যখন মাথায় পচে তখন পুরো শরীর পচে। মানুষের মাথা নষ্ট হলে সেই মানুষটা নষ্ট হয়ে যায়। আমাদের প্রশাসন আমাদের মাথা, সরকার আমাদের মাথা, আমাদের প্রধানমন্ত্রী মাথায় পাচ্ছে। এগুলো যখন পচে যায় তখন প্রশাসন হয়, কিন্তু আবার যখন মানুষ জাগে তখন প্রশাসন জাগে। এই প্রেস ক্লাবের সামনে এর আগে আমরা যখন মানববন্ধন করতে গেছি, শাহবাগ থানার পুলিশ দলের গরম দেখলেই মাথা খায়। ওরা এমন করে হাঁটে, মনে হয় ওরা রাজা আমরা প্রজা। অনুমতি দিলে মানববন্ধন করতে পারবো, না হলে করতে পারবো না। আর আজ দেখেছেন ওই পুলিশ প্রজার মতো হয়েছে। কেন? কারণ মানুষ দেখেছে অপরাধ এত বেশি, লুটপাট এত বেশি, অন্যায় এত বেশি যে এটা সহ্য করা অনেকের পক্ষে সম্ভব। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, কি আন্দোলন করতে চাচ্ছেন? জাতীয়করণ করবার আন্দোলন? হ্যাঁ, তা তো করবেনই, নিজেদের প্রাণের দাবি। কিন্তু এও তো বুঝছে যে এই সরকার থাকলে জাতীয়করণ হচ্ছে না। তাহলে প্রধান আন্দোলন এই সরকারের পতনের আন্দোলন। এই সরকারের পতনের আন্দোলন জাতীয়করণের দাবিতে না, কিন্তু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে। সমস্ত মানুষ নেমে যদি বলে তুমি মা বোনের ইজ্জত রক্ষা করতে পারো না, তোমার ক্ষমতায় থাকার অধিকার নাই, আপনারা বলবেন না? আপনি শুধু নামবেন কেন? আগে থেকে বলেনও। খালি জাতীয়করণের কথা বলবেন কেন? ধর্ষণের প্রতিবাদের কথা বলেন, ভোট চুরির বিরুদ্ধে কথা বলেন, যত লুটপাট অন্যায় করেছে তার বিরুদ্ধে কথা বলেন। আপনার কথা একটাই, তুমি আমার শিক্ষকের সম্মান দাও না, তুমি শিক্ষার মর্যাদা দিতে পারো না, তুমি শিক্ষা জীবন রক্ষা করতে পারো না, শিক্ষার্থীদের জীবন রক্ষা করতে পারো না। তুমি এখন পর্যন্ত এসএসসি এইচএসসি পরীক্ষা বাকি করবে, তা ঠিকই করতে পারো। ও গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দেয়, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় করবে না। আন্দোলন আপনি মনে করি, জি আন্দোলন আপনি মনে করি না, কলেজ খুললে ইউনিভার্সিটি খুললে কি হবে? আজ শাহবাগে যদি 1000 ছাত্র থাকে, ইউনিভার্সিটি খোলা থাকলে 10,000। এটা ওরা বোঝে। অনেকে মাঝে মাঝে বলেন না, এই সরকার, সরকারের মন্ত্রীরা, মন্ত্রীদের মন্ত্রী, প্রধানমন্ত্রী খুব বুদ্ধিমান। আমি বলি বুদ্ধিমান না, ওরা খুব চতুর, ওরা ধূর্ত। বুদ্ধিমান আর চতুরের মধ্যে পার্থক্য আছে না? কিন্তু এই চতুরতা বেশি দিন চলে না। বলে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পারা। এখন ছাত্ররা নেমেছে, এরপরে নারীরা নামবে, তার সঙ্গে যখন শিক্ষকরা যোগ দেবে, এখন জাকির ভাই আপনি বিএনপি খোঁজেন কেন? আপনি নাগরিক ঐক্য খোঁজেন কেন? তারা নিজেদের দরজা আসবে আপনাদের কাছে। আন্দোলন করতে হবে। ওরা ফুল দিল কি দিল না তাতে কি আসে যায়? তারা তো আপনাদের কাছে ফুল চাইবে। মানুষের ভোট ছাড়া ক্ষমতায় থাকা যায় না। শেখ হাসিনা 2 বার গায়ে চড়ে
ক্ষমতায় আছে বলে যদি মনে করেন এটাই বিধান হয়ে গেল, না, এটা বিধান নয়, এটার প্রতিবিধান হবে। এই জন্যই মানুষ কাঁদছে এবং সেই জন্য আমাদের সবাইকে নামতে হবে। কত বড় খারাপ সরকার! এই যে গতকাল পরশু থেকে ভাইরাল হয়েছে বেগমগঞ্জের ঘটনা, কে করেছে এটা? যুবলীগ। কে বললেন? যুবলীগের যে নেতা দেওয়াল, সেই হলো মেইন। পুলিশ অভিযোগ দিয়েছে, তার মধ্যে দেলোয়ারের নাম নেই। এখন বেগমগঞ্জের সমস্ত মানুষ বার হোক, তাদেরকে বলেন নোয়াখালী বেগমগঞ্জের শিক্ষক আছেন আপনারা, বাড়িতে যাবেন, যাওয়ার পরে গিয়ে যদি জাতীয়করণের কথা বলেন বলবেন, কিন্তু তার সাথে আরো জোরে বলেন দেলোয়ারের নাম অভিযুক্তের লিস্টে থাকতে হবে। এই কাজ আপনি যত ভালো পারবেন, এত বিএনপির লোক তত ভালো পারবে না। বিএনপির একজন নেতাও বলতে গেলে তার আগে পুলিশকে তুলে নিয়ে যাবে। আপনাকে ওরা জানেই না। আপনি যে ভেতরে ভেতরে কাজ করতে পারেন এটা ওর মাথায় নাই। পুলিশ অত বুদ্ধি করে কাজ করে না। পুলিশের মাথায় সব সময় বুদ্ধি কাজ করে কিভাবে টাকা কামাই করা যায়, ও কিভাবে আপনার আন্দোলন ঠেকাবার চেষ্টা করে। আপনি বুদ্ধি দিয়ে জনগণকে সংঘবদ্ধ করবার সেই কাজ করেন। আমাদের সবাইকে এটা মনে করতে হবে, গণতন্ত্রের বিজয় লড়াই, এই সরকারের পতনের লড়াই আমরা প্রত্যেকেই একজন সৈনিক, একজন সিপাহী। আর সেই কাজে আপনারা নিশ্চিতভাবে সিপাহী, কারণ শিক্ষকরাই পুরা সমাজের। আমি যখনই সেদিন জিনিসের বাবুকে বলেন, আমি তখনই আসি, কারণ আমি এখনো মনে করি, উনি মনে করতে পারেন যে পুলিশই সব, আর আমি জানি একদিনের মধ্যে পুলিশ ঘুরে যাবে। আজকে যে পুলিশ বিরোধী দলের নেতা কর্মীকে হামলা করছে, আগামীকালই সরকারি দলের নেতার কলার দিয়ে বলবেন বহুদিন আপনাদের সাথে করছি, এখন চলে না। আমি দেখেছি, এরকম আপনারাও দেখেছেন, যেই নেতাকে দেখলে পথ ছেড়ে দিত, খালি ক্ষমতা পরিবর্তনের বাতাস দেখেছে, সেই নেতাকে তখন তুমি কিছু বাকি আছে। এই 30 তারিখের ভোট ডাকাতির পরে এখন এমপি সাহেবরা থানায় গেলে ওসি কি আর ছাড়ে না। এমপি সাহেবরা মন খারাপ করে, ওসি বলে ভাই মন খারাপ করে কি আছে, আপনাদেরকে তো আমরাই বানালাম, এখন আপনারা আমাদের দেখলে চেয়ার ছেড়ে দেবেন, আমাদের ছাড়ার কথা নাই, সরকারকে আমরা রাখছি। এই আওয়ামী লীগ খুঁজে পাবেন না। এই যে মানুষ নামছে, আমি জানি না এখন পরিস্থিতিটা এরকম, যে কোনো জায়গায় যে কোনো দিন হঠাৎ করে, যেরকম বাজারের এক জায়গায় একটু আগুন লাগলে দাউ দাউ করে সব চলে যায়, এইরকম একটা বিস্ফোরিত একটা দাবরণ। এখন দিনক্ষণ ধরে আন্দোলন করার কথা ভাবা যাবে। যদি সেই নেতৃত্ব থাকতো, যদি সেই পরিকল্পনা থাকতো, তাহলে সারা দেশ জুড়ে যে নৈরাজ্য চলছে এখন, যে ধর্ষণ, লুটপাট এবং দুর্নীতি অন্যায় চলছে, তার বিরুদ্ধে এখন থেকে ধীরে ধীরে আন্দোলন পুরা সমস্যাদের গ্রাস করে ফেলতে পারবে। আমরা সেই পরিকল্পনা করতে পারছি না। আমরা এখনো অনেকেই করোনার ভয়ে ঘর থেকে বাড়ি না। আমরা এখনো মনে করি পুলিশ বোধহয় বেরুলেই ধরবে, অর্থাৎ ঘরের মধ্যেই থাকি। এখনো আমরা অনেকেই শ্রান্ত, ক্লান্ত, অবসন্ন, পরিশ্রম। মাত্র 2 বছরের মধ্যে এত বড় রাজনৈতিক শক্তি যদি এখনই মনে করে যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো না, তাহলে আপনারা এরকম হয়েছে, বলে না প্রতিকায় হস্তি বিলুপ্ত হইয়াছে, ঠিক ঠিকই ঠিকই আছে। অত বিরাট বিরাট ডাইনোসর নাই, কিন্তু ঠিক ডাইনোসরের মতোই দেখতে ঠিক ঠিকই এখন পর্যন্ত ঠিকই আছে। আমি ঠিক ঠিকই নই, আপনারাও ঠিক ঠিকই নন। আমি শুধু এই বলতে চাচ্ছি,
হাতি বড় বলে, সবচেয়ে বড় প্রাণী বলে, সেই কি বনের রাজা? তাহলে বনের রাজা কি? আমরা বলি আপনার, হ্যাঁ সিংহ বনের রাজা, কিন্তু মানুষের সমাজের মধ্যে রাজা হচ্ছে বান্দা। তাই আপনাদের আপনারা সেই রকম করে ভাবেন, খালি আবেগ দিয়ে নয়। আপনার ছাত্রের সাথে কথা বলেন, আপনার আত্মীয়ের সাথে কথা বলেন, সবাইকে বলেন নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই সরকারের বিদায়ের ঘন্টা বাজাবো। তোমরা তারা যে অন্যায় করছে সেই অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকবো, আর এখন কোনো অভ্যাস নেই। কোন রকম অলিক স্বপ্ন নয়, অলিক কল্পনা নয়, কল্পনা বিলাস নয়, অলিক আশাবাদ নয়। আমি আমার শক্তিতে, জনগণের শক্তিতে এই সরকারের পরিবর্তন চাই, এবং সেই পরিবর্তনের পরে শুধু একটা জাতীয়করণ করা কেন? আমাদের তো কষ্ট হয়, একটার পর একটা কিন্ডার গার্ডেন বেঁচে দিয়েছে, আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলাম। এর তো অনেক ইতিহাস আছে, এবং এখন পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের যারা এসএসসি এইচএসসি বা যে লেভেলে যায় আছে, এদের সঙ্গে যে আন্দোলন করছে, তাতে এই জাতীয় আমরা দেখব যারা হতাশা ছড়ান তারা আসলে ভেতরটা দেখেন না। যারা আজকেও ঢাকা শহর দেখছে, একই মানুষ এক জিনিস দেখে একরকম ভাবে, আরেকজন আরেক রকম ভাবে। গ্রামের লোকে জিজ্ঞেস করেছে হাতি দেখেছ? 5 জন লোক বলেছে দেখেছি। কেমন? কেউ বলে কলা গাছের মতো, কেউ বলে মটকার মতো, কেউ বলে সুরের যেরকম দেখেছে এইরকম লম্বাইয়ের মতো। কিন্তু সত্যি সত্যি এখন যদি আজকের ঢাকা দেখেন, আমি মনে করি এই ঢাকা বলছে মানুষ যাচ্ছে, মানুষ জাগবে, আরো বড় বড় করবে। এটা কোনো ষড়যন্ত্র নয়। ভালো থাকবেন, খোদা হাফেজ।